হ্যালো হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো হ্যালো, এই তোমরা শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। স্লাইড দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে, তাহলে ক্লাস শুরু করতেছি। এখন একটু ভালো মতো শুনো। তোমাদের সম্ভবত লাস্ট ক্লাসে লেসি ডিজাইন প্রসিডিওর শুরু করেছিলাম। ক্যালকুলেট দি ভেলোসিটি from equation v equals to q f square over 140 to the power 16, এবং এখানে বলা ছিল যে f is seal factor, এবং seal factor যদি আমরা সিলটের যদি অ্যাভারেজ ডায়ামিটার জানি তাহলে এই f এর ভ্যালু 1.76 স্কয়ার রুট dmm, এবং দিস dmm ইজ অ্যাভারেজ পার্টিকেল সাইজ ইন মিলিমিটার। এবং তোমাদেরকে সেটা বলেছিলাম যে গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন করে মানে আমরা সেই সিল্ড পার্টিকেলের অ্যাভারেজ ডায়ামিটার বের করতে পারি, এবং তোমরা সয়েল মেকানিক্স ল্যাবেও এরকম টেস্ট করেছো। হ্যাঁ, গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন তোমরা করেছো। এছাড়াও লেসি সে বিভিন্ন টাইপের সিল্টের উপরে বেজ করে ডিএমএম এর ভ্যালুর একটা লিস্ট দিয়েছে। সম্ভবত তোমাদেরকে এই লিস্টও মানে এই টেবলটাও গত ক্লাসে বলেছিলাম যে সিল্ড থেকে একেবারে বোল্ডার পর্যন্ত ভ্যালুগুলো 0.05 থেকে বাড়তে বাড়তে ধরো 180.8 মিলিমিটার, হ্যাঁ, এরকম সাইজের ডিএমএম। তো যাই হোক, হয় তোমাদের পরীক্ষাতে বা তোমাদের ছাত্র হিসাবে তোমাদেরকে অঙ্কের সুবিধার্থে হয়তো ডিএমএম দেওয়া থাকবে অথবা সরাসরি এফ এর ভ্যালুই দেওয়া থাকবে। আর যদি তোমরা এরকম কিছু না পাও তখন সেক্ষেত্রে ধরো অ্যাসুম করতে হবে। আর যেটা হলো যে যখন বাস্তবে এই জাতীয় প্রবলেম সলভ করবে তখন চ্যানেল থেকে ম্যাটেরিয়াল কালেক্ট করে গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন করে সেখান থেকে ডিএমএম তোমাদের বের করতে হবে। তখন আর অ্যাজাম্পশন করার কোনো স্কোপ নাই, কারণ তখন অ্যাকচুয়াল ভ্যালু নিয়েই ডিজাইনের কাজ করতে হবে। এরপরে সেকেন্ড স্টেপে আমাদেরকে হাইড্রোলিক রেডিয়াস বের করতে হবে, এবং হাইড্রোলিক রেডিয়াস যেটা ধরো তোমাদের ছাত্রগুলোকে অনেক আগে ঢুকতে বলছি, তারা এত দেরিতে ঢুকার কারণটা কি? হ্যাঁ, এখনো মানে অনেকে ঢুকতেছে। আমি ওদের ক্লাস অনেক আগে শেষ করেছি। স্যার আমরা এক্সেস চাইছিলাম স্যার, ওই সময় ঢুকছি কিন্তু স্যার এক্সেস দেওয়া হয় না, এই জন্য আর কি আবার বের হয়ে যেতে হয়েছে। কেন তোমরা ঢুকে যাবো? এটা তো ওর ভিতরেই তো ঢুকে যাওয়ার কথা। না স্যার, এক্সেস স্যার কিন্তু পরে কেমনে ঢুকলা? আমি হয়তো করি নাই, মানে তোমাদেরকে অ্যাডমিট করিনি, কিন্তু তোমরা তো ঢুকে যেতে পারতে, লাইনে তো থাকতে পারতে কিনতে। আমি অ্যাডমিট করি নাই, কিন্তু তোমরা তো ঢুকতে তো পারতে। তাহলে যাই হোক, যেটা হয়েছে সেটা তো হয়ে গেছে। এরপরে মনে করো যে আমাদের সেকেন্ড স্টেপ হলো যে হাইড্রোলিক রেডিয়াসের ভ্যালু বের করা। তো হাইড্রোলিক রেডিয়াস বের করার জন্য আগে হাইড্রোলিক রেডিয়াস আমরা আর ইকুয়াল টু এ বাই পি এই ইকুয়েশন ইউজ করেছি, বাট লেসি একটা সেপারেট ইকুয়েশন দিয়েছে যেটা হলো যেটা আর ইকুয়ালস 5/2 ভি স্কোয়ার ওভার এফ। আমরা স্টেপ 1 থেকে ভি এর ভ্যালু বের করেছি, সিল ফ্যাক্টর জানা বা দেওয়া থাকবে। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা মনে করো যে হাইড্রোলিক রেডিয়াস বা হাইড্রোলিক মিন ডেপথ আর এর ভ্যালু আমরা বের করতে পারবো। এখন মনে করো যে যেহেতু কিউ দেওয়া থাকবে সাধারণত, ভি আমরা বের করেছি, তাহলে ক্রস সেকশনাল এরিয়া অফ দি চ্যানেল এ ইকুয়ালস কিউ ওভার ভি সেটা বের করব। এরপরে আমাদের যে ওয়েটেড পেরিমিটার, এই ওয়েটেড পেরিমিটার যেটা লেসি, এটা ওয়েটেড পেরিমিটার, এটা কিন্তু মাথায় রাখবা। এই ইকুয়েশন অনলি applicable for Lecce method, যে P equals 4.75 square root Q।
এবং এই ওয়াইটেড পেরিমিটার ইফ দি চ্যানেল ইজ ভেরি ওয়াইড চ্যানেলের ডেফিনেশন তোমাদেরকে প্রথমেই বলেছি যে যদি বি মানে অ্যাট লিস্ট গ্রেটার দ্যান 10 টাইমস অফ ওয়াই হয় তাহলে আমরা সেটাকে সেফলি ওপেন চ্যানেল বলতে পারি। সে ভেরি ওয়াইড ওপেন চ্যানেল হলে তার ওয়েটেড পেরিমিটার এবং তার উইডথ সাধারণত সেম, মানে ওয়াই এর ভ্যালু যেহেতু খুব কম আর বি এর ভ্যালু যেহেতু অনেক বেশি, মোর অর লেস সেম, সেই ক্ষেত্রে ওয়েটেড পেরিমিটারকে অনেক সময় চ্যানেলের উইডথও ধরা হয়, চ্যানেল উইডথ। তো দিস পি ধরো ইকুয়ালস 4.75 স্কোয়ার রুট কিউ, ঠিক আছে, যে পি ইকুয়ালস ধরো 4.75 স্কোয়ার রুট কিউ। এরপরে আমরা পি পেয়ে গেলাম, তাহলে এই পি ভ্যালু যেহেতু পেয়ে গেলাম, এই পি এর সাথে আবার আমাদের চ্যানেলের ওয়েটেড পেরিমিটার আমরা জানি বি প্লাস 2i ইন্টু স্কোয়ার রুট 1 প্লাস জেড স্কোয়ার, এরকম একটা ইকুয়েশন জানি পি এর। সেই ইকুয়েশনে বসালেই পি যেহেতু জানো, ওখান থেকে ধরো অন্য কিছু বের করা যাবে, বি বা ওয়াই। এরপরে আমাদের চ্যানেল স্লোপ দিতে হবে। চ্যানেল স্লোপের ইকুয়েশন এখানে ধরো আমরা অনেক সময় স্লোপের ভ্যালু অ্যাসিউম করি, এখানে অ্যাজাম্পশনের প্রয়োজন নেই, এখানে সরাসরি একটা ইকুয়েশন দেওয়া আছে যে এস ইকুয়াল টু এফ টু দি পাওয়ার 5/3 কিউ টু দি পাওয়ার 1/6। তাহলে এখন মনে করো যে এই হলো মোর অর লেস স্টেপ গুলো ইন লেসি মেথড, যে লেসি মেথডে স্টেপ হলো এইগুলো, যে এস ইকুয়াল টু এফ টু দি পাওয়ার 5/3 কিউ টু দি পাওয়ার 1/6। এরপরে ধরো যেটা একটু আগে বললাম যে ডব্লিউ উইডথ এবং ওয়েটেড পেরিমিটার যদি ওয়াইড চ্যানেল হয় তাহলে সেম। এরপরে এই ইকুয়েশনে এটা খুব একটা প্রয়োজন নাই, বাট এইটাও একটু জেনে রাখো যে যদি আমরা লেসিজ নর্মাল স্কাওয়ার ডেপথ বের করতে চাই, যে এখানে দেখো নর্মাল রিজাইম স্কাওয়ার ডেপথ বা রিজাইম স্কাওয়ার ডেপথ, তাহলে এরকম একটা ইকুয়েশন যে আমরা বারবার বলতেছি চ্যানেলটা হবে নন সিল্টিং নন স্কাওয়ারিং। তো নন সিল্টিং নন স্কাওয়ারিং, কিন্তু আসলে বাস্তবে যদি আমরা কোনো জায়গায় ফ্লো হয় এবং আমরা যদি মনে করি যে এখানে আসলে কি ধরনের স্কাওয়ার হইতে পারে, তাহলে সেই স্কাওয়ার ডেপথেরও আমরা ইকুয়েশনটা বের করতে পারবো, যে চ্যানেল বেড থেকে কি পরিমাণ নিচের দিকে মাটি ক্ষয়ে যাবে, এবং সেটা মনে করো যে 4.473 কিউ ওভার এফ টু দি পাওয়ার 1/3। এই ইকুয়েশনটা তোমাদের 4th ইয়ারে কাজে লাগবে, এখানে খুব একটা কাজে লাগবে না, কারণ এটা পরে ব্যবহার হবে এই ইকুয়েশন, এন্ড দিস ইকুয়েশন ইজ ওয়াইডলি ইউজড। এছাড়া শুধুমাত্র যদি আমরা নর্মাল স্কাওয়ার ডেপথ বের করতে চাই, যে নর্মাল স্কাওয়ার ডেপথ, তাহলে এটার ইকুয়েশনটা আর একটু ভিন্ন, 1.35 কিউ স্কয়ার ওভার এফ টু দি পাওয়ার 1/3। দিস স্মল কিউ ইজ discharge per unit length by unit width, that means capital Q over L or B. So এই ইকুয়েশনও ব্যবহার করা যেতে পারে। তো এই ইকুয়েশন আর ওই ইকুয়েশনের মধ্যে তফাৎ হলো যে এটা নর্মাল স্কাওয়ার ডেপথ আর ওইটা হলো নর্মাল রিজাইম স্কাওয়ার ডেপথ। ফলে দুইটার ভ্যালু মোর অর লেস হয়তো কাছাকাছি আসবে, বাট এই ইকুয়েশন ধরো 0.473 কিউ বাই এফ টু দি পাওয়ার 1/3, দিস ইকুয়েশন ইজ ওয়াইডলি ইউজড। এই 15 মিনিট পরে তোমাদের একসাথে অনেকগুলো ছাত্র ঢুকছে এবং এখন পর্যন্ত 50 জন, তার মানে আরো ছাত্র ঢুকবে। তাহলে এই গেল মনে করো যে লেসিজ ডিজাইন প্রসিডিওর। তো ডিজাইন প্রসিডিওরের উপরে কারো কোনো কোশ্চেন আছে? শুধু কতগুলো ইকুয়েশন মুখস্থ রাখা, এর বেশি ধরো এখানে কিছুই নাই। ফলে দিস মেথড ইজ ভেরি
স্টেট মেথড এবং লেসি থিওরি, যেহেতু বা থিওরি ডিফারেন্সিয়েশনে দেখছি যে এটা পরে এবং কিছুটা বেটার দেন কেনেডি, তাহলে কিছু বলা না থাকলে যখন ডিজাইন করবে তখন লেসি মেথডেই অঙ্ক করার চেষ্টা করবে, প্রোভাইডেড দ্যাট ইউ হ্যাভ সাফিসিয়েন্ট ডাটা। ডাটা যদি থাকে তাহলে লেসি মেথডই ইউজ করবে। তাহলে এখন দেখো একটা অঙ্ক করাচ্ছি এবং এটাই তোমাদের অঙ্ক করানো হলেই এই চ্যাপ্টার শেষ। Design a regime channel for a discharge of 50 qmax and seal factor 1.1 using Lacey's theory. এখানেও দেখো চ্যানেলটা কোন ধরনের চ্যানেল সেটা বলা নেই, এটা কি রেক্ট্যাঙ্গুলার না ট্রাপিজয়েডাল। তবে যেহেতু বলা নেই, যে কোনো চ্যানেলই ডিজাইন করতে পারো, রেক্ট্যাঙ্গুলারও করতে পারো, ট্রাপিজয়েডালও করতে পারো, ভিও করতে পারো, যা খুশি করতে পারো। তাহলে Q equals 50 Qmax, F equal to 1.1, এখানে সরাসরি সিল ফ্যাক্টরের ভ্যালু দিয়ে দেওয়া আছে, কিন্তু ডিএমএম দেওয়া থাকলে সিল ফ্যাক্টর বের করে নিতে হবে 1.76 স্কোয়ার রুট ডিএমএম দিয়ে। তাহলে স্টেপ 1-এ আমাদের ছিল যে লেসিজ ইকুয়েশনে স্টেপ 1 যে ভেলোসিটি বের করতে হবে, অ্যাভারেজ ভেলোসিটি V equals to QF স্কোয়ার ওভার 140 to the power 16। এই ইকুয়েশনে বসালে V এর ভ্যালু 0.869 মিটার পার সেকেন্ড। A ইকুয়ালস কিউ ওভার ভি, আমরা জানি যে ক্রস সেকশনাল এরিয়া কিউ ওভার ভি কিউ দেওয়া আছে, তাহলে এর ভ্যালু পেয়ে গেলে 56.3 মিটার স্কোয়ার। এরপরে হাইড্রোলিক রেডিয়াস আর ইকুয়াল টু 5/2 ভি স্কোয়ার ওভার এফ, এই ইকুয়েশনে বসালে আর এর ভ্যালু 1.675 মিটার। ওয়েটেড পেরিমিটার পি ইকুয়ালস 4.75 স্কোয়ার রুট কিউ, and this is 4.75 square root Q, 33.56 meter. তাহলে ধরো ফর এ ট্রাপিজয়েডাল চ্যানেল উইথ হাফ হরিজন্টাল ইজ টু 1 ভার্টিক্যাল, এখন এখানে ধরো সরাসরি সলিউশনে গিয়ে ট্রাপিজয়েডাল চ্যানেল ডিজাইন করতেছে এবং তার সাইড স্লোপের ভ্যালু হাফ হরিজন্টাল ইজ টু 1 ভার্টিক্যাল। সেভাবে ধরো অ্যাসিউম করা, তাহলে এই অ্যাজাম্পশনের উপরে বেজ করে পি, যেটা জেনারেল চ্যানেল প্রপার্টিজ, পি ওয়েটেড পেরিমিটার, সেটা তোমরা জানো যে বি প্লাস 2y ইন্টু স্কোয়ার রুট 1 প্লাস জেডি স্কোয়ার, এটাতে বসালে দিস ভ্যালু। অ্যান্ড এ ইকুয়াল টু বি প্লাস জেড ওয়াই ইন্টু ওয়াই, এটা বসিয়ে দিলা পি এবং এর ইকুয়েশন। তোমাদের ছাত্রগুলোকে একটু হয় তাড়াতাড়ি ঢুকতে বলিও, আর না হয় অ্যাডমিট করাই বাদ দিতে হয়। যখনই পড়াতে একটু মনোযোগ দিচ্ছি তখনই তারা হয় ঢুকতেছে না হয় বাহির হচ্ছে। এবং তোমাদের সেকশনে বেশি ডিস্টার্ব, বি সেকশন তো এরকম করে না। তো এভাবে কি পড়ানোর কোনো কনসেন্ট্রেশন থাকে নাকি, যে 15-20 মিনিট পরে ঢুকতেছে বাহির হইতেছে? তাহলে পি একটু আগে আমরা বের করলাম লেসি ইকুয়েশন থেকে, পি এর ভ্যালু এখানে বসিয়ে দাও, তাহলে এই ভ্যালু আসলো। এ একটু আগে বের করলাম, এটা সমান এটা আসলো। এটাকে যদি ইকুয়েশন 1 বলো, এটাকে 2 যদি বলো, তাহলে ফ্রম ইকুয়েশন 1 এখান থেকে বি এর ভ্যালু বের করলে এরকম একটা ভ্যালু পাবে। এবং এই 2 নম্বর ইকুয়েশনে যদি বসাও, বসিয়ে যদি সলভ করো, তাহলে দেখা যাচ্ছে যে এরকম একটা ইকুয়েশন আসবে, ওয়াই স্কোয়ার মাইনাস 19.3y প্লাস 32.4 ইকুয়াল টু 0। তাহলে এটা একটা দেখা যাচ্ছে যে কোয়াড্রেটিক ইকুয়েশন, যে ধরো এক্স স্কোয়ার মাইনাস bx প্লাস সি ইকুয়াল টু 0, বা প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0, এই জাতীয় একটা ইকুয়েশন।
তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশনে দুটো রুট হবে এবং দুটো রুট সমান আমরা জানি, হ্যাঁ, যে বি প্লাস মাইনাস, হ্যাঁ, এখানে মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac ওভার 2a ওই ইকুয়েশনে যদি বসাও তাহলে এরকম ভ্যালু পাবে। এখন দেখো যে ওয়াই এর ভ্যালু, তাহলে এখানে যদি প্লাস সাইন নাও তাহলে এখানে 19.3 প্লাস 15.6, তার মানে প্রায় বলতে পারো যে 35/2, তাহলে এটা হয়ে যাইতেছে কত, 17.5। তো একটা রিভারে যে চ্যানেলের ধরো ক্রস সেকশনাল এরিয়া 56.3 বা তার ওয়েটেড পেরিমিটার মাত্র 33.56, ওই চ্যানেলের তো মনে করো যে কোনোদিনই ওয়াই 17.5 মিটার, এটা তো আনফিজিবল ভ্যালু। তাহলে আমরা যদি আনফিজিবল পজিটিভ সাইনকে যদি আমরা ইগনোর করি তাহলে আমরা চ্যানেলের ওয়াই এর ভ্যালু পাবো 1.65 মিটার মাইনাস সাইন যদি নাও, এন্ড দ্যাট ইজ ওকে। তাহলে ওয়াই এর ভ্যালু আমরা 1.65 মিটার মনে করো যে সিলেক্ট করলাম। তাহলে বি এর ভ্যালু সেই ইকুয়েশনে বসালে 29.77 ধরো মিটার পেলে, তাহলে এখান থেকে মনে করো যে বি এর ভ্যালু বেরিয়ে আসলো 29.77 মিটার, এবং এস এর ভ্যালু একটু আগে যেটা লেসি এস, যে f টু দি পাওয়ার 5/3 3340 q টু দি পাওয়ার 16, তাহলে এখানে 1:5420। তাহলে এই ধরো অঙ্ক এখানেই শেষ। কেউ যদি মনে করো যে ফ্রি বোর্ড দিবা তাহলে ফ্রি বোর্ডে ইকুয়েশন f ইকুয়াল টু স্কোয়ার রুট CY ওই ইকুয়েশন ধরে ধরো ফ্রি বোর্ড দিতে পারো, আদারওয়াইজ ধরো এই পর্যন্তই অঙ্ক। তো এই অঙ্কতে কারো কোনো কোয়েশ্চেন আছে বলো? অঙ্ক ক্লিয়ার তোমাদের কাছে, না কারো কোনো কোয়েশ্চেন আছে? তাহলে এই পর্যন্তই মনে করো যে এই চ্যাপ্টারের এটাই লাস্ট স্লাইড ছিল। তাহলে আমাদের মোটামুটি ভাবে কোর্স এই চ্যাপ্টার শেষ। আমি তাহলে তোমাদেরকে এখন গ্র্যাজুয়ালি ভ্যারিড ফ্লো কিছু অংশ বাকি ছিল, ওই বাকি অংশতে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। তোর মনে আছে যে কতটুকু পড়িয়েছিলাম এই চ্যাপ্টারের? হ্যালো হ্যালো হ্যালো, এই তোমরা কি শুনতে পাচ্ছ? তোমরা শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো, জি স্যার। এই চ্যাপ্টারের গ্র্যাজুয়ালি ভ্যারিড ফ্লোর তো এগুলো তো পড়িয়েছিলাম, তাই না? ডিওয়াই ওভার ডিএক্স ইকুয়াল টু মাইনাস কিউ বাই কে হোল স্কোয়ার, এগুলো তোমাদের পড়িয়েছি। এবং লাস্টে বোধহয় এখানে ছিলাম নাকি, টাইপস অফ ফ্লো প্রোফাইল।
তাহলে দেখো তোমাদেরকে ইকুয়েশন গুলো পড়ানো হয়েছে আমার যতটুকু মনে আছে। তাহলে এই পর্যন্ত পড়ানো হয়েছিল, দিয়ে বলা হয়েছিল যে above discussions are summarized in table 9.1 and in figures 9.2 and 9.4. Some special features of the theoretical flow profiles are as follows. তো এটা করতে গিয়ে এখানে যেহেতু জোন 1, জোন 2, জোন 3 এখানে নতুন টার্ম ঢুকেছে, তোমরা জোনগুলো জানো না, তাহলে জোনে আসো যে ক্লাসিফিকেশন অফ ফ্লো প্রোফাইলস। তাহলে ফর দি গিভেন ডিসচার্জ, একটু কেয়ারফুলি শোনো, ফর দি গিভেন ডিসচার্জ অ্যান্ড চ্যানেল কন্ডিশনস দি নর্মাল ডেপথ and critical depth lines divide the space in a channel into 3 zones. তাহলে এখানে দেখো দুটো লাইনের কথা বলা হচ্ছে, যে একটা নর্মাল ডেপথ লাইন যেটা এনডিএল বলি, একটা ক্রিটিক্যাল ডেপথ লাইন সিডিএল বলি। তাহলে এর আগে আমরা দেখেছি যে চ্যানেলের স্লোপের উপরে বেজ করে হয় নর্মাল ডেপথ লাইন উপরে থাকবে, না হয় ক্রিটিক্যাল ডেপথ লাইন উপরে থাকবে, না হয় কোনো জায়গায় নর্মাল ডেপথ লাইন এবং ক্রিটিক্যাল ডেপথ লাইন একসাথে মিলে যাবে, দ্যাট মিনস কোইনসাইড করবে। তো এই ছিল বেসড অন চ্যানেলের স্লোপ। তাহলে যেটাই হোক, আমরা যদি মিলে না যাই তাহলে দুটো লাইন যেহেতু, তাহলে একটা স্পেসে যদি দুটো লাইন টানো, ধরো একটা তো চ্যানেল বেড আছে, চ্যানেল বেডের উপরে যদি দুটো লাইন টানো তাহলে কি হলো, মোট 3টে জোনে ভাগ হলো না? একটা চ্যানেল বেড থেকে একটা লাইনের মাঝে, আর একটা দুটো লাইনের মাঝের জায়গা, আর একটা টপ লাইনের উপরের স্পেসটা, তার মানে 3টা স্পেস হবে। তাহলে জোন 1 যেটা দি স্পেস অ্যাবাভ দি আপার লাইন, দি স্পেস অ্যাবাভ দি আপার লাইন। এখন আপার লাইনটা সেটা ক্রিটিক্যাল ডেপথ লাইনও হতে পারে, নর্মাল ডেপথ লাইনও হতে পারে, ইট ডিপেন্ডস আপন দি টাইপ অফ চ্যানেল স্লোপ। আরেকটা হলো দি স্পেস বিটুইন দি টু লাইনস, দুটো লাইনের ভিতরে যে স্পেস। আরেকটা হলো দি স্পেস বিলো দি লোয়ার লাইন, দ্যাট মিনস লোয়ার লাইন আর চ্যানেল বেডের মাঝের মনে করো যে স্পেস। ধরো লাইক দিস, দিস ইজ চ্যানেল বেড, দিস ইজ মনে করো যে একটা লাইন, এটা মনে করো যে আর একটা লাইন, ধরো ডট ডট দিলাম। তাহলে এটা একটা জোন, সাপোজ দিস ইজ 1, দিস ইজ 2, this is 3, this is channel bed। তাহলে এভাবে ধরো এটাকে যদি আমরা সিডিএল বলি, ক্রিটিক্যাল ডেপথ লাইন, আর এটা মনে করো যে এনডিএল, নর্মাল ডেপথ লাইন। তাহলে এই অবস্থায় মনে করো যে 3টাই জোন হলো, 1টা 2টা 3টা। এখন মনে করো যে আমরা যদি এই জোনগুলোতে যদি ফ্লো প্রোফাইল যদি ক্লাসিফাই করতে চাই, the flow profiles may be classified into 13 different types according to the nature of the channel slope and the zone in which this flow surface lies। যে এইগুলোতে যে ফ্লো সারফেস আর চ্যানেল স্লোপের উপরে বেজ করে মোট 13 ডিফারেন্ট টাইপস অফ ধরো ফ্লো প্রোফাইল হবে, এবং সেগুলো বলা হচ্ছে দিস টাইপস আর ডেজিগনেটেড অ্যাজ H2, H3, M1, M2, M3, C1, C2, C3, S1, S2, S3, A2, A3। এখানে দেখো যে H ফর হরিজন্টাল স্লোপ,
M for mild slope, C for critical slope, S for সুপারক্রিটিক্যাল স্লোপ, এ ফর অ্যাডভার্স স্লোপ। কারণ এখন পর্যন্ত আমরা এই 4 ধরনের মনে করো যে স্লোপ বা 5 ধরনের স্লোপ পড়েছি, হ্যাঁ, বাট আমরা বেশি ব্যবহার করি মাইল্ড স্লোপ, ক্রিটিক্যাল স্লোপ এবং সুপার ক্রিটিক্যাল স্লোপ। কিন্তু হরিজন্টাল স্লোপ বা জিরো স্লোপও আছে এবং অ্যাডভার্স স্লোপও আছে, সেগুলো আমরা অলরেডি পড়েছি। এবং 1, 2, 3 এই টার্মগুলো ডেজিগনেট করতেছে যদি জোন 1-এ কার্ভ হয় তাহলে M1 মাইল্ড স্লোপের ক্ষেত্রে, 2-তে হলে M2, 3-তে হলে M3। হরিজন্টালের ক্ষেত্রে H2, H3। এখানে দেখো H1 নাই। দ্যাট মিনস যখন যখন হরিজন্টাল হবে তখন মনে করো যে জোন 1-এ কোনো ধরনের মনে করো যে ফ্লো প্রোফাইল থাকবে না, কারণ ওই সময় তোমাদেরকে বলেছিলাম যে ওয়াইএন এর ভ্যালু হবে ইনফিনিটি। হ্যাঁ, তো ইনফিনিটি ও কোন দিকে কিভাবে আছে উই ডোন্ট নো। এরপরে একটু অ্যাডভার্স এর ক্ষেত্রেও জোন 1-এ কোনো প্রোফাইল হবে না, 2 আর 3-তেই থাকবে। তো এই জিনিসগুলো ধরো সেটা বলা হয়েছে। It should be noted that a continuous flow profile usually occurs only in one zone. The general characteristics of these profiles are given in table 9.1. ওই যে আবার আমরা টেবল 9.1 এ ব্যাক করব, and the shapes are shown in figures 9.2 and 9.4. হ্যাঁ, যে আগেও যেটা বলা হলো টেবল 9.1, ফিগার 9.2 and 9.4, এখানেও ক্লাসিফিকেশন অফ ফ্লো প্রোফাইলসেও ওই তিনটাই ধরো টেবল ফিগারের উল্লেখ আছে। ফলে আমরা এখন ওই তিনটাই মনে করো যে জায়গায় ফিরে যাব। এই জন্য তোমাদেরকে আগে এই জোনগুলো পড়াইলাম। তো এই জোনগুলো তোমাদের কাছে ক্লিয়ার? জোন 1, জোন 2, জোন 3। বলো, জোন 1, জোন 2, জোন 3 ক্লিয়ার তোমাদের কাছে? রেসপন্ড করো, নাহলে তো সময় যাচ্ছে। জি স্যার, ক্লিয়ার স্যার, ক্লিয়ার। তবে এগুলো ধরো কঠিন কিছু না। এখন যেটা মনে করো যে পড়াচ্ছিলাম, যে আমরা যদি এখানে আসি টেবল 9.1 টাইপস অফ ফ্লো প্রোফাইলস ইন প্রিজমেটিক চ্যানেল। হ্যাঁ, এখানে প্রিজমেটিক চ্যানেল বলা হচ্ছে, যার ক্রস সেকশন এবং স্লোপ কনস্ট্যান্ট থ্রু আউট দি লেন্থ অফ দি চ্যানেল। তো প্রথমে বলা হচ্ছে যে হরিজন্টাল, হ্যাঁ, যখন স্লোপ 0, S0 এর ভ্যালু 0, হ্যাঁ, তার মানে চ্যানেল স্লোপ হরিজন্টাল, দ্যাট মিনস স্লোপ নাই, S0 0। এখানে বলা হচ্ছে জোন 1-এ কিছুই হবে না, যেটা বলা হয়েছিল যে ওয়াইন এর ভ্যালু ইনফিনিটি হয়ে যাবে। ইনফিনিটি তো আমরা জানি না কিরকম। হ্যাঁ, যে এখানে দেখা যাচ্ছে যে y ইজ গ্রেটার দেন yn ইজ গ্রেটার দেন তখন yc। তো এই অবস্থায় জেনারেল টাইপ অফ কার্ভ, এখানে দেখো যে ডেজিগনেশন জোন 1, জোন 2, জোন 3, এখানে রিলেশন অফ y টু yn and yc, যেটা জোন 1-এ, জোন 2-তে এবং জোন 3-তে yn এবং yc এর রিলেশনশিপ এই ঘরগুলোতে বসানো আছে। এবং জেনারেল টাইপ অফ কার্ভ হবে কি হবে না, বা কোন কার্ভ, সেই কার্ভ এখানে বলা হবে। এবং টাইপ অফ ফ্লোটাও কোন ধরনের সেটাও বলা হবে। তাহলে এখানে যেহেতু আমরা জানি না যে কোন টাইপের কার্ভ, তাহলে ফ্লোটাও কোন টাইপের সেটাও আমরা বলতে পারতেছি না। তার মানে আসলে কোনো ফ্লো হবে না, হ্যাঁ, স্ট্যাগন্যান্ট থাকবে ওয়াটার। এরপরে জোন 2-তে, যেটা মিডিল জোন, এখানে বলা হচ্ছে যে yn ইজ গ্রেটার দেন y ইজ গ্রেটার দেন yc, যে yn এর ভ্যালু নর্মাল ডেপথ লাইনটা ফ্লো ডেপথের উপরেই থাকবে এবং দ্যাট ওয়ান yc এর উপরে থাকবে। তাহলে এখানে দেখো যে yn, y এবং yc এরকম কন্ডিশনে বলা হচ্ছে যে ড্রডাউন কার্ভ, যদি এই ভ্যালুগুলো সেই ইকুয়েশনে বসাও, dy ওভার dx ইকুয়াল টু S01 মাইনাস kn ওভার k হোল স্কোয়ার
ওভার 1 - ZC/Z² ওই ইকুয়েশনে যদি বসাও, দিয়ে যদি S0 এর ভ্যালু 0 ধরো, দিয়ে সেটা বসালে দেখবা যে মানে dy/dx এর ভ্যালু পজিটিভ আসবে। যেহেতু dy/dx এর ভ্যালু পজিটিভ আসবে, সেটা জন্য ড্রডাউন কার্ভ। এবং এখানে যেহেতু y ইজ গ্রেটার দেন yc, হ্যাঁ, yc এর সাথে y বা yn এর কম্পেয়ার করবা, মেনলি y এর কম্পেয়ার করবা। যেহেতু y ইজ গ্রেটার দেন yc, তাহলে ফ্লো ইজ সাবক্রিটিক্যাল। এরপরে মনে করো যে জোন 3 তে যদি কার্ভ হয়, জোন 3 তে নেমে গেলে তাহলে yn ইজ গ্রেটার দেন yc ইজ গ্রেটার দেন y, মানে 3 তে হলে ক্রিটিক্যাল ডেপথ লাইন নেরো, নিচে থাকবে ফ্লো ডেপথ। দ্যাট মিনস yn ইজ গ্রেটার দেন yc ইজ গ্রেটার দেন y। এবং এই ভ্যালুগুলো যদি dy/dx ওই ইকুয়েশনে বসাও, ইকুয়েশন ধরো 9-13-এ, তাহলে dy/dx এর ভ্যালু পজিটিভ আসবে। যেহেতু dy/dx ইজ পজিটিভ, দ্যাট মিনস দিস ইজ ব্যাকওয়াটার কার্ভ। এবং যেহেতু এখানে yc ইজ গ্রেটার দেন y, দ্যাট মিনস ফ্লো ডেপথ ইভেন ক্রিটিক্যাল ডেপথেরও থেকে ছোট, তাহলে ফ্লো ইজ সুপার ক্রিটিক্যাল। এইভাবে যদি আমরা মাইল্ড স্লোপ যদি ধরি, মাইল্ড স্লোপ দ্যাট মিনস 0 ইজ লেস দ্যান SC, এটা হলো মাইল্ড স্লোপের কন্ডিশন। যে তখন ধরো জোন 1-এ মাইল্ড স্লোপ হলে নর্মাল ডেপথ লাইন হবে স্পেস 1 এর উপরে, মানে জাস্ট স্পেস, মানে টপ লাইন হবে সেটা নর্মাল ডেপথ লাইন, মাঝের লাইন হবে ক্রিটিক্যাল ডেপথ লাইন, এবং নিচে হবে চ্যানেল বেড। এই অবস্থায় মনে করো যে যদি আমরা M1 কার্ভ যদি বলি যে এটা একটা M1 কার্ভ, তাহলে M1 কার্ভ হইতে গেলে তার কন্ডিশন হইতে হবে যে y ইজ গ্রেটার দেন yn ইজ গ্রেটার দেন yc। এবং এই ভ্যালুগুলো যদি dy/dx, দ্যাট মিনস ইকুয়েশন 9-13-এ বসাও, তাহলে dy/dx এর ভ্যালু আসবে পজিটিভ। এবং dy/dx যদি পজিটিভ আসে, তখন আমরা সেটাকে বলবো যে ব্যাকওয়াটার কার্ভ। এবং এখানে দেখো y যেহেতু গ্রেটার দেন yc, ফ্লোটা হবে সাবক্রিটিক্যাল। এরপরে যদি জোন 2 তে যদি কোনো কারণে যদি কার্ভ হয় বা নামে পানি, তাহলে 2 তে নামলে y এবং yn আর yc এর মধ্যে রিলেশনশিপটা হবে তখন নর্মাল ডেপথ লাইন তো সবার উপরেই আছে, তাহলে নর্মাল ডেপথ লাইন আর ক্রিটিক্যাল ডেপথ লাইনের মাঝে y এর ভ্যালু হবে, দ্যাট মিনস yn ইজ গ্রেটার দেন y ইজ গ্রেটার দেন yc। এবং এই ভ্যালুগুলো যদি ইকুয়েশন 9-13-এ বসাও, তাহলে দেখা যাবে যে dy/dx এর ভ্যালু আসবে নেগেটিভ। যেহেতু dy/dx ইজ নেগেটিভ, দ্যাট মিনস দিস ইজ ড্রডাউন কার্ভ। এবং এখানে দেখো যেহেতু স্টিল y ইজ গ্রেটার দেন yc, ফ্লো ইজ স্টিল সাবক্রিটিক্যাল। জোন 3 তে যদি পানি নেমে যায় কোনো কারণে, তাহলে জোন 3 তে ওয়াটার ডেপথ নেমে গেলে তার কন্ডিশন হবে yn ইজ গ্রেটার দেন yc ইজ গ্রেটার দেন y, দ্যাট মিনস y সবার নিচে নেমে গেছে। এবং এই ভ্যালুগুলো যদি ইকুয়েশন 9-13-এ বসাও, দ্যাট মিনস dy/dx এর ইকুয়েশনে, তাহলে dy/dx ভ্যালু পাবে পজিটিভ। এবং dy/dx যেহেতু পজিটিভ, দ্যাট মিনস দিস ইজ এ ব্যাকওয়াটার কার্ভ। এবং এই অবস্থাতে যেহেতু yc ইজ গ্রেটার দেন y, তাহলে ফ্লোটা সুপার ক্রিটিক্যাল। তার মানে এখান থেকে y, yn এবং yc এর রিলেশনশিপ থেকে আমাদের দেখতে হবে ফ্লোটা কোন ধরনের হবে, সেটা কি সুপার ক্রিটিক্যাল না সাবক্রিটিক্যাল না ক্রিটিক্যাল। আর dy/dx এর ভ্যালু পজিটিভ নেগেটিভ উপরে বেজ করে, মানে এই ভ্যালুগুলোই ইকুয়েশন 9-13-এ বসিয়ে এখানে দেখতে হবে যদি পজিটিভ আসে তাহলে ব্যাকওয়াটার কার্ভ, যদি নেগেটিভ আসে তাহলে ড্রডাউন কার্ভ। হ্যাঁ, এই হলো মনে করো যে ভ্যালু। এরপরে যদি ক্রিটিক্যাল, আমি একটা কল আসছে, কলটা ধরে নি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমি এখন ক্লাস নিচ্ছি, তোমরা আগামী উইকে যোগাযোগ করো।
এখন যদি ক্রিটিক্যাল ধরো আমরা স্লোপ চিন্তা করি তাহলে S0 এবং SC সমান হবে এবং সেটা গ্রেটার দেন 0 যেহেতু পজিটিভ। তাহলে এটা মনে করো যে 1 যদি কার্ভ যদি জোন 1 এ হইতে হয় তাহলে এখানে দেখো কন্ডিশন যেটা হবে যে y ইজ গ্রেটার দেন yc ইকুয়াল টু yn, যেহেতু এখানে yc ইকুয়াল টু yn, এটা কিন্তু সব সময় যেহেতু নর্মাল ডেপথ লাইন আর ক্রিটিক্যাল ডেপথ লাইন একটা আরেকটার সাথে কোইনসাইড করে গেছে। যেহেতু ধরো নর্মাল ডেপথ লাইন আর ক্রিটিক্যাল ডেপথ লাইন একটা আরেকটার সাথে কোইনসাইড করে গেছে, এই জন্য সেটা ধরো yc এবং yn এর ভ্যালু সেম, মানে একই ডেপথ লাইন। এখানে ধরো আসলে দুটো জোন থাকবে। তাহলে এই অবস্থাতে যদি এই ভ্যালুগুলো যদি ইকুয়েশন 9-13 এ যদি বসাও তাহলে dy/dx এর ভ্যালু আসবে পজিটিভ। যেহেতু এটা পজিটিভ, এটা ব্যাকওয়ার্টার কার্ভ। এখানে দেখো যেহেতু y ইজ গ্রেটার দেন yc, দ্যাট ইজ ফ্লো ইজ সাবক্রিটিক্যাল। জোন 2 তে যদি হয় তাহলে জোন 2 তে এখানে ধরো yc ইকুয়াল টু y ইকুয়াল টু yn, যদি এই কন্ডিশনে ধরো হবে, তো জোন 2 তে যেহেতু yc ইকুয়াল টু y ইকুয়াল টু yn, তাহলে প্যারারেল টু চ্যানেল বটম, মানে চ্যানেল বটমের সাথে প্যারারেল থাকবে। এবং এই কন্ডিশন ফুলফিল করলে যেহেতু সবগুলোই ডেপথ সমান তাহলে এটা ইউনিফর্ম ক্রিটিক্যাল ফ্লো। দ্যাট মিনস এখানে ডেপথ ধরো yn এবং y এবং yc সবগুলোই সমান তাহলে, এবং একই লাইন বরাবরই যাবে। এই জন্য সেটা ডেপথ along the channel length at every section is constant, তাহলে ফ্লো ইজ ইউনিফর্ম। যেহেতু এটা ক্রিটিক্যাল ডেপথ বরাবর যাচ্ছে এই জন্য এটা ইউনিফর্ম ক্রিটিক্যাল ফ্লো। যদি জোন 3 তে হয় তাহলে yc বা yn এই দুটোই ভ্যালু, যে কোনোটাই ভ্যালু হবে গ্রেটার দেন y, এবং এই কন্ডিশন যদি মনে করো যে বসাও তাহলে সেটা dy/dx এর ভ্যালু হবে পজিটিভ, দ্যাট মিনস ব্যাকওয়ার্টার কার্ভ। এবং যেহেতু yc ইজ গ্রেটার দেন y, ফ্লো ইজ সুপার ক্রিটিক্যাল। সিমিলারলি স্টিপ স্লোপ হলে ধরো এখানে জোন 1, জোন 2, জোন 3, তাহলে স্টিপ স্লোপ হলে ধরো নর্মাল ডেপথ লাইন নিচে থাকবে ক্রিটিক্যাল ডেপথ লাইনের, তাহলে একটা হইতে পারে জোন 1 এ y ইজ গ্রেটার দেন yc ইজ গ্রেটার দেন yn। এই ভ্যালু যদি ইকুয়েশন 9-13 এ বসাও পজিটিভ ভ্যালু পাবে dy/dx, যেহেতু পজিটিভ ব্যাকওয়ার্টার কার্ভ। এখানে যেহেতু y ইজ গ্রেটার দেন yc, এটা সাবক্রিটিক্যাল ফ্লো। জোন 2 তে যদি হয় তাহলে yc ইজ গ্রেটার দেন y ইজ গ্রেটার দেন yn। এই ভ্যালু ইকুয়েশন 9-13 এ বসালে dy/dx এর ভ্যালু পজিটিভ আসবে, সরি নেগেটিভ আসবে। নেগেটিভ আসলে দ্যাট ইজ ড্র ডাউন কার্ভ। এখানে যেহেতু yc ইজ গ্রেটার দেন y, দ্যাট ইজ ফ্লো ইজ সুপার ক্রিটিক্যাল। তো এইভাবে মনে করো যে আদার ভ্যালুগুলো বলা আছে। এখন এটাই যদি আমরা ফিগারে দেখি যে আসলে কার্ভগুলো দেখতে কেমন লাগবে, তাহলে এখানে বলা হয়েছিল যে yn ইনফিনিটি কিছুই থাকবে না, জোন 1 এ নাই। জোন 2 তে বলা হয়েছিল যে দিস ইজ ড্র ডাউন কার্ভ। দ্যাট মিনস ড্র ডাউন কার্ভ কখন, যখন ডেপথ ডিক্রিজ করবে ইন দি ডিরেকশন অফ ফ্লো। তাহলে আমরা যদি ফিগার আঁকতে চাই তাহলে আমাদের ফিগারটা এরকম হবে যে ইন দি ডিরেকশন অফ ফ্লো, লেফট টু রাইট এ ফ্লো হচ্ছে, তাহলে এইগুলো মনে করো এইভাবে নিচের দিকে নামবে। জোন 3 তে বলা হয়েছিল যে ব্যাকওয়ার্টার কার্ভ, তাহলে সে এইভাবে বাড়বে। M1 এর ক্ষেত্রে বলা হয়েছিল যে এখানে দিস ইজ ব্যাকওয়ার্টার কার্ভ, তাহলে ইন দি ডিরেকশন অফ ফ্লো ডেপথ বাড়বে। এটা বলা হয়েছিল ড্র ডাউন কার্ভ, ইন দি ডিরেকশন অফ ফ্লো ডেপথ কমবে। এখানেও বলা হয়েছিল ব্যাকওয়ার্টার কার্ভ, তাহলে এটা বাড়বে। তাহলে কার্ভে বা ফ্লো প্রোফাইলের নেচার কিন্তু
বিভিন্ন স্লোপের ক্ষেত্রে হ্যাঁ এইরকম কার্ভ গুলো দেখতে চেহারা হবে। ফলে তোমাদের থিওরিটিক্যাল যে এক্সপ্লানেশন, দ্যাট মিনস টেবল 9.1, এই টেবল 9.1 থেকে তোমরা টাইপ অফ ফ্লো, টাইপ অফ প্রোফাইল এইগুলো পাবে। এবং এটার সাথে যখন কার্ভ আঁকতে যাবে তখন ব্যাকওয়াটার নাম ড্রডাউন, সেই ব্যাকওয়াটার কার্ভের ক্ষেত্রে তোমাদেরকে আগে বলা হয়েছিল যে ব্যাকওয়াটার কার্ভের ক্ষেত্রে ইন দি ডিরেকশন অফ ডেপথ উইল ইনক্রিজ, সেটা মনে রাখতে হবে। ফলে কার্ভ আঁকার সময় ইনক্রিজ ডেপথ দেখাইতে হবে গ্র্যাজুয়ালি। আর ড্রডাউনের ক্ষেত্রে বলা হয়েছিল দি ডেপথ অফ ওয়াটার উইল ডিক্রিজ ইন দি ডিরেকশন অফ ফ্লো, ফলে ওখানে ডিক্রিজ ডেপথ দেখাতে হবে। এবং সেটা দেখাইতে গেলে কুঞ্জনের কার্ভগুলো কেমন হবে, এই ফ্লো প্রোফাইল গুলো এভাবে এঁকে দেওয়া আছে। ফলে এই ফ্লো প্রোফাইল গুলো তোমাদের শিখতে হবে, আর থিওরিটিক্যাল ভ্যালু গুলো তো জানতেই হবে। নইলে এখানে যে ডেপথ এভাবে কমবে, কেউ যদি বললা যে এটা ড্রডাউন কার্ভ, কিন্তু এখানে কার্ভ আঁকার সময় এভাবে উল্টা আঁকাই দিলা, তার মানে 0, হ্যাঁ মানে কিছুই হলো না। তো এইভাবে মনে করো যে ক্রিটিক্যাল স্লোপের ক্ষেত্রে এখানে বলা হয়েছিল যে দিস ইজ ব্যাকওয়াটার কার্ভ, এখানে বলা হয়েছিল যে এটা ইউনিফর্ম ক্রিটিক্যাল ফ্লো হবে, দ্যাট মিনস ওয়াই এন ওয়াই সি সব সমান এবং কনস্ট্যান্ট, দ্যাট মিনস এটা একই লাইনে থাকবে এবং এটা স্টিল C2 কার্ভ, বাট এটা একটা ইউনিফর্ম ক্রিটিক্যাল ফ্লো, ফলে এখানে কোনো কার্ভ নাই, সব সমান ডেপথ। আর এখানে বলা হয়েছিল যে দিস ইজ ব্যাকওয়াটার কার্ভ, হ্যাঁ, এবং সেটা এরকম হবে C3। প্রিটি স্টিপ স্লোপের ক্ষেত্রেও বলা হয়েছিল দিস ইজ ব্যাকওয়াটার, দিস ইজ ড্রডাউন, দিস ইজ ব্যাকওয়াটার। অ্যাডভার্স স্লোপের ক্ষেত্রে এখানে কিছু হবে না, এখানে গিয়ে ড্রডাউন কার্ভ, এখানে গিয়ে ব্যাকওয়াটার কার্ভ। তো এভাবে ধরো এই কার্ভ গুলো তোমাদের ইন্ডিভিজুয়াল চ্যানেল স্লোপের ক্ষেত্রে এই কার্ভ গুলো তোমাদেরকে শিখতে হবে। তো এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো? না স্যার। তাহলে না থাকলে ধরো এই একই টাইপেরই জিনিস এখন যদি মনে করো যে কিছু ব্যারিয়ার যদি দিয়ে দেওয়া হয়, যেমন মনে করো যে এখানে দেখো যে এই ফিগারটা দেখো, এখানে বলা হচ্ছে দিস ইজ নর্মাল ডেপথ লাইন, এটাকে বলা হচ্ছে ক্রিটিক্যাল ডেপথ লাইন, এখানে বলা হচ্ছে যে মাইল্ড স্লোপ। মাইল্ড স্লোপের ক্ষেত্রেই বিভিন্ন ধরনের ধরো ভ্যালু দেখানো আছে। তো এরকম জায়গায় দেখো যে মনে করো যে একে তো মাইল্ড স্লোপ, এখানে একটা ব্যারিয়ার দিয়ে দিয়েছে স্লুইস গেট, তাহলে স্লুইস গেট দিলে পানি এখানে বাধা পাবে, পানি বাধা পেলে স্লুইস গেট দিয়ে নামার সময় পানি নিচে যাবে এবং সামনের দিকে যখন যাবে ডেপথটা একটু বাড়বে, বেড়ে কোনো এক জায়গায় হয়তো হাইড্রোলিক জাম্প হবে, মানে এটা ফিজিক্যালি বুঝতে হবে। এখানেও সিমিলারলি মনে করো যে একটা ডেপথ ছিল, স্লোপ ছিল, মনে করো যে স্টিপ স্লোপ দিয়ে পরে স্লোপ কমিয়ে দেওয়া হয়েছে মাইল্ড স্লোপ, শুধু স্লোপ চেঞ্জ করেছে। তাহলে এখানে মনে করো যে পানিটা নিচে নামবে, নিচে নামার পরে পানিটা যেহেতু এখানে স্লোপ কমে গেছে, তাহলে উপরের দিকে উঠে হয়তো হাইড্রোলিক জাম্প হতে পারে, হ্যাঁ, আবার হাইড্রোলিক জাম্প নাও হইতে পারে, এভাবে উপরের দিকে উঠেও যেতে পারে। ইট ডিপেন্ডস অন দি স্লোপের মনে করো যে নেচারের উপরে, যে খালি মাইল্ড হলেও কত ডিগ্রি মাইল্ড বা স্টিপ হলেও কত ডিগ্রি স্টিপ, সেগুলোর উপরে ডিপেন্ড করবে। তারপরে মনে করো যে এখানে এরকম একটা জায়গায় দেখো যে এটা ক্রিটিক্যাল স্লোপ, প্রথমে একটা ব্যারিয়ার স্লুইস গেট, তারপরে একটা মনে করো যে উইয়ার দিয়ে দেওয়া আছে, বা ধরো আরেকটা ব্যারিয়ার ডাউন স্ট্রিমে ড্যাম দিয়ে দেওয়া আছে। এই ক্ষেত্রে ফ্লোটা কেমন দেখাবে? তাহলে এখানে পানির ডেপথ বাড়বে, এখানে নামবে, নামার পরে যেহেতু স্লোপ একই, এখন কি করবে, সে ডেপথ বাড়ার চেষ্টা করবে, বাড়ার পরে এর উপর দিয়ে যেহেতু যাইতে হবে, ফ্লো যদি সাফিসিয়েন্ট থাকে তাহলে এভাবে উপর হয়ে যাবে। তো এগুলো মনে করো যে এই যে C3, C1, C2 বা M1, M2, M3, এগুলো ডিপেন্ড করবে যে আমি কোন স্লোপ ইউজ করতেছি এবং কোন জোনে ঘটতেছে সেটার উপরে। তো এরকম ধরো এই ফিগার গুলো একটু দেখবা। আর একটা দেখবা যে এই ফিগার 9.6টা একটু প্র্যাকটিস করবা তোমরা, যে যেমন 9.6-এ এখানে প্রথমে একটা মাইল্ড স্লোপ
এরপরে আরো স্লোপ কমিয়ে দিয়েছে, এটাকে বলতেছে যে মাইল্ডার স্লোপ। তো এটা তো মাইল্ড বলতেছে, এটা আরো কি মাইল্ড, দ্যাট মিনস মাইল্ডার। তাহলে এরকম হলে ফ্লো প্রোফাইল কোথায় থাকবে? তাহলে এখানে একটা এই যে যেটা ডটেড লাইন দ্যাট ইজ নর্মাল, সরি ক্রিটিক্যাল ডেপথ লাইন, যেটা হ্যাশ লাইন সেটা হলো নর্মাল ডেপথ লাইন। তাহলে যেহেতু এটা মাইল্ড স্লোপ, তাহলে ফ্লো হলে ক্রিটিক্যাল ডেপথ লাইনের উপরই ওয়াটার ডেপথ থাকবে। তাহলে এভাবে দিয়ে মনে করো যে এখানে যেহেতু এটা মাইল্ডার, তাহলে আরো উপরের দিকে যাবে। ফলে এটা এভাবে উপরের দিকেই যাচ্ছে। ফলে এখানে যে ডেপথ, এখানে ডেপথ কিন্তু আর একটু বেশি। সিমিলারলি এটা যদি একটা মাইল্ড স্লোপের সাথে যদি একটা স্টিপ স্লোপ বা স্টিপ আর মাইল্ড স্লোপ বা যাই হোক এটা থেকে স্টিপ স্লোপ যদি জুড়ে দাও তাহলে কেমন হবে? তাহলে এটা বলা হচ্ছে যে এটা আমাদের ছিল ক্রিটিক্যাল ডেপথ লাইন, উপরেরটা নর্মাল ডেপথ লাইন। তাহলে ফ্লো এখানে যেহেতু মাইল্ড স্লোপ উপরেই থাকবে, এরকম জাংশনের এখানে এসে যেহেতু কমবে, এখানে মনে করো ভেরিয়েশনটা হবে। ফলে এটা যদি আমরা নর্মাল ডেপথ লাইন এরকম নিয়ে যাই আর এটা ক্রিটিক্যাল ডেপথ লাইন, তাহলে এটা নিচের দিকে নামবে। বাট এটা স্টিপ আর মাইল্ড স্লোপ, যে স্টিপ আর মাইল্ড স্লোপ, এটার থেকে একটু বেশি বাট স্টিল মাইল্ড। ফলে যেহেতু মাইল্ড, এই জন্য স্টিল এটা ক্রিটিক্যাল ডেপথ লাইনের উপরই আছে। এখানে দেখো যে একটা মাইল্ড স্লোপ আর একটা হলো স্টিপ স্লোপ। তাহলে মাইল্ড স্লোপ হলে ফ্লো এভাবে থাকবে ক্রিটিক্যাল ডেপথ লাইনের উপরে। এখানে যেহেতু স্টিপ স্লোপ, তাহলে ক্রিটিক্যাল ডেপথ লাইনের নিচে নর্মাল ডেপথ লাইন নেমে যাবে। ফলে পানি নেমে এভাবে নিচের দিকে নামবে। ফলে এই যে কার্ভটা এখানে যেটা হচ্ছে সেটা একটা স্মুথ কার্ভ। তোমরা স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসেও হয়তো তোমরা পড়েছো, যখন এসএফডি, বিএমডি, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, শিয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকো, যে ইনফ্লেকশন পয়েন্ট, এখানেও কিন্তু কিছুটা সেরকমই মাথায় রাখতে হবে যে কার্ভটা যেন স্মুথ কার্ভ হয় এবং সেটা কমছে না বাড়ছে সেটার উপর বেস করে স্মুথনেসটা পজিটিভ ডিরেকশনে হবে না অ্যাডভার্স ডিরেকশনে হবে সেগুলো কিন্তু ডিপেন্ড করবে। তো এইভাবে মনে করো যে আছে। তো এইগুলো ধরো 2-3 ধরনের স্লোপ বা সাথে আরো যদি কোনো ব্যারিয়ার দিয়ে দেওয়া হয় তাহলে কি ধরনের ফ্লো প্রোফাইল হয়ে পারে, এই জিনিসগুলো তোমরা একটু নিজেরা প্র্যাকটিস করবে। তো এখানে ধরো যে জিনিসগুলো আছে আর যা পড়াইলাম এই পর্যন্তই তোমাদের সিলেবাস। তো আর তোমাদের সিলেবাসে তেমন কিছু নাই, যে আমি যতটুকু পড়ানোর কথা আমি শেষ করলাম। তোমাদের আয়শা ম্যাডাম এখন যে চ্যাপ্টার পড়াচ্ছে ওই চ্যাপ্টার শেষ হলে তোমাদের কোর্স শেষ হয়ে যাবে। তো এখন পর্যন্ত তোমরা কিছু অ্যাসাইনমেন্ট দিয়েছো, কিন্তু তোমাদের ক্লাস টেস্ট কিন্তু হয়নি, বুঝছো? তোমাদের ক্লাস টেস্টও নিতে হবে। তো বি সেকশনের সাথে কথা বলছি, ওরা বলেছে যে স্যার এখন পর্যন্ত সেরকম ক্লাস টেস্ট হয়নি। এরা ক্লাস টেস্ট যে দিতে হবে সেটাও বললো যে স্যার শুধু অ্যাসাইনমেন্টে হবে কিনা। আমি বললাম যে না, ক্লাস টেস্টও নিতে হবে। তো তোমাদের পরীক্ষা যখন শিডিউল পড়বে, কি মোডে পরীক্ষা হচ্ছে সেটার উপরে বেজ করে পরে সিদ্ধান্ত জানাবো যে ক্লাস টেস্ট অফলাইনে নিব না অনলাইনে নিব। ঠিক আছে? তাহলে এখন ক্লাস টেস্ট আর নিচ্ছি না, এই অবস্থায় কোর্স ধরো শেষ করলাম। পরে পরীক্ষা সিদ্ধান্তের উপরে বেজ করে কোন মোডে ক্লাস টেস্ট নিব সেটা তোমাদেরকে আমি আবার জানাবো। ঠিক আছে? হ্যাঁ, তোমাদেরকে যেভাবে কোর্স পড়ানো হলো, কোন চ্যাপ্টারের উপরে কি ধরনের এমফাসিস দিয়েছি, কি হবে না হবে, এগুলো অনেক কিছুই বলেছি। তোমরা সেইভাবে মাথায় রেখে ভালোভাবে যেগুলো পড়াইলাম এগুলো প্র্যাকটিস করবে। ফলে কোনো চ্যাপ্টারকে অবহেলা করবা না, সবগুলোই ভালোভাবে পড়বা। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, তো ঠিক আছে, থ্যাংক ইউ। এই সেমিস্টার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।